একজন সৈনিক অজ্ঞান অবস্থা থেকে জেগে উঠে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। সে নিজেকে একটি মসৃণ দেয়াল ঘেরা ঘরে বন্দী অবস্থায় দেখতে পেল। সৈনিকের নাম রেইগো। সে স্পষ্ট মনে করতে পারল যে অজ্ঞান হওয়ার আগে সে যুদ্ধক্ষেত্রে ছিল এবং তার কোমরে গুলির আঘাত ছিল, যা তার স্মৃতিকে সঠিক প্রমাণ করে। রেইগো হঠাৎ বুঝতে পারল যে সে সম্ভবত শত্রুদের হাতে বন্দী হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার অস্ত্রশস্ত্র এখনও তার সাথে ছিল। সে সাথে সাথে তার পিস্তল বের করে সতর্ক অবস্থান নিল, কিন্তু চারপাশে কিছুই অস্বাভাবিক দেখতে না পেয়ে সে দেয়ালের কাছে গিয়ে কান পেতে শুনতে চেষ্টা করল, কিন্তু তীব্র ব্যথা তাকে আর সহ্য করতে দিল না। রেইগো দ্রুত তার পোর্টেবল ফার্স্ট এইড কিট খুলে তার ক্ষত স্থানটি ব্যান্ডেজ করে রক্ত বন্ধ করল। এরপর সে তার ব্যাগ থেকে মোবাইল রেডিও বের করে সাহায্য চাওয়ার চেষ্টা করল। ঠিক তখনই সে দেখল দেয়ালের একটি অংশ পরিবর্তিত হচ্ছে। মসৃণ দেয়ালে তখন ত্যাগ করো শব্দটি উল্টোভাবে লেখা ছিল। এটি দেখে রেইগো বুঝতে পারল কেউ তাকে গোপনে পর্যবেক্ষণ করছে। সে তৎক্ষণাৎ বাতাসে চিৎকার করে জানতে চাইল, তোমরা কি চাও? কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর আসল না। পেছনে ফিরে তাকিয়ে সে দেখল দেয়ালে আরও কিছু শব্দ যোগ হয়েছে, সব আশা ত্যাগ করো। রেইগো কিছু বুঝে ওঠার আগেই সে অনুভব করল ঘরের তাপমাত্রা বাড়ছে। গরমে অতিষ্ঠ হয়ে সে তার পোশাক খুলে ফেলল, কিন্তু তাতেও গরম কমল না। তাপমাত্রা এতটাই বেড়ে গেল যে ঘরটি যেন একটি স্টিমারের মতো হয়ে উঠল। ঘাম ঝরতে শুরু করল মেঝেতে। এখন রেইগো বুঝতে পারল সে বড় বিপদে পড়েছে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। রেইগো তীব্র গরমে প্রায় বাষ্পীভূত হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল যে বসে থাকলে চলবে না। দ্রুত তার পিস্তল তুলে নিয়ে এলোমেলোভাবে গুলি চালাতে শুরু করল, কিন্তু এতে কোনো লাভ হল না। খুব দ্রুত রেইগো গরমে অজ্ঞান হয়ে গেল। কতক্ষণ পর সে জেগে উঠল তা সে জানে না। এবার ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে গিয়েছে। রেইগো দ্রুত তার পানির বোতল বের করে পানি পান করতে শুরু করল, কিন্তু মাত্র 2 চুমুক পান করতেই সে টলতে শুরু করল। মেঝেতে রাখা জিনিসগুলোও সরে যেতে লাগল। পরের মুহূর্তেই সে অনুভব করল যে সে মাটিতে দাঁড়িয়ে নেই। ঘরের ভেতর সে উপরে নিচে, ডানে বামে এলোমেলোভাবে ঘুরতে লাগল। রেইগো এই অগোছালো ঘূর্ণনে বারবার দেয়ালে আঘাত পেতে লাগল। কিছুক্ষণ পর এই অবস্থা থেমে গেল, কিন্তু তখন সে আরও অদ্ভুত কিছু দেখল। মেঝেতে পড়ে থাকা জিনিসগুলো যেন স্থির হয়ে গেছে। এটি দেখে রেইগো পুরোপুরি হতবাক হয়ে গেল। সে আবার রেডিও দিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করল, কিন্তু তাতে শুধু শো শো শব্দ শোনা গেল। বার্তা পাঠানোর জন্য সে তখন মনে করতে পারল না ফোন নম্বরটি। তখন সে তার দূরবীন বের করে ছাদের উপরে ঝুলানো স্যাটেলাইট ফোনটি দেখতে লাগল। তথ্য দেখে সে ছোট ছুরি দিয়ে মেঝেতে ফোন নম্বরটি খোদাই করতে লাগল। ঠিক তখনই ফোনটি বেজে উঠল। রেইগো জানে না কে তাকে ফোন করেছে, কিন্তু বাইরের কারো সাথে যোগাযোগ করতে পারলে সে মুক্তি পেতে পারে। কিন্তু এখন সমস্যা হলো কিভাবে ফোনটি নামানো যাবে। রেইগো দ্রুত তার জুতো খুলে ফোনটি নামানোর চেষ্টা করল, কিন্তু জুতোটি ফোনের সাথে আটকে গেল এবং কেউ ফোন ধরল না, ফলে সংযোগটি কেটে গেল। হতাশার মধ্যে রেইগো হঠাৎ ঠান্ডা অনুভব করল। দেয়ালে দ্রুত বরফ জমতে শুরু করল। সে দ্রুত তার পোশাক পরে নিল, কিন্তু তাতেও সেই তীব্র ঠান্ডা থেকে রক্ষা পেল না। খুব দ্রুত রেইগো বরফে জমে মাটিতে পড়ে গেল। যখন রেইগো মনে করল সে হয়তো মারা যাবে, তখন ঘরের তাপমাত্রা আবার স্বাভাবিক হল এবং স্যাটেলাইট ফোনটি আবার বেজে উঠল, কিন্তু সে কিছুই করতে পারল না। ঠিক তখনই ঘরটি আবার ঘুরতে শুরু করল এবং দেয়ালে আটকে থাকা জিনিসগুলো মাটিতে পড়ে গেল। রেইগো এবার অভিজ্ঞতা থেকে দ্রুত নিজের ভারসাম্য রক্ষা করল এবং ঘূর্ণন থামার আগেই ফোনটি হাতে পেল, কিন্তু দীর্ঘ সময় ধরে কেউ ফোন ধরেনি, ফলে সংযোগটি আবার কেটে গেল। সে দ্রুত মিসড কলটি ফিরতি কল করল। খুব দ্রুত এক মহিলা ফোনটি ধরল। রেইগো কিছু বলার আগেই মহিলা তার কাছে সাহায্য চাইতে শুরু করল। রেইগো শুনে বুঝতে পারল যে মহিলার অবস্থাও তার মতোই। সে মহিলাকে থামিয়ে সত্যিটা জানাল। মহিলার নাম ছিল আন্না। সত্যিটা শুনে আন্না হতাশায় কেঁদে ফেলল। রেইগো নিজেও মনমরা হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে আন্নাকে সান্ত্বনা দিল এবং একসাথে পালানোর উপায় খুঁজতে বলল। শান্ত হওয়া আন্না বলল তার ঘরে কোনো বাতি নেই, কিন্তু ঘরটি খুবই উজ্জ্বল। তখন রেইগো বুঝতে পারল ঘরের আলো যেন কোথাও থেকে আসছে না, বরং নিজে থেকেই ছড়াচ্ছে। তারা তথ্য বিনিময় করে বুঝতে পারল যে তারা দুইজন দুই ভিন্ন দেশের বাসিন্দা, কিন্তু অজ্ঞান হওয়ার আগে তারা দুজনেই একটি উজ্জ্বল তারা দেখেছিল। রেইগো এই তথ্য থেকে অনুমান করল যে তারা দুজনেই হয়তো ভিন গ্রহবাসীদের দ্বারা অপহৃত হয়েছে। কিন্তু আন্না এই কথা শুনে কোনো উত্তর দিল না, বরং কষ্টে চিৎকার করতে লাগল। রেইগো কিছু বুঝে ওঠার আগেই ঘরের পরিস্থিতি আবার পরিবর্তিত হতে শুরু করল। এবার সে বুঝতে পারল আন্নার অবস্থাও তার মতোই। রেইগো দ্রুত সময়টি লিখে নিল এবং আন্নাকে জানালো যে ঘরটি শীঘ্রই ঘুরতে শুরু করবে। সে কোনায় গিয়ে প্রস্তুতি নিল এবং ঘূর্ণনের নিয়ম পর্যবেক্ষণ করতে চাইল, কিন্তু কিছুক্ষণ পর সে দেখল যে এবার ঘরটি আগের মতো ঘুরছে না, বরং চারপাশের দেয়ালগুলো ভেতরের দিকে চাপ দিচ্ছে। রেইগো আতঙ্কিত হয়ে দেয়াল ঠেকানোর চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। মসৃণ মেঝেতে পা পিছলে গিয়ে সে অজ্ঞান হয়ে গেল। জেগে উঠে দেখল ফোনটি এখনও সংযুক্ত আছে। তারা দ্রুত এই আকস্মিক পরিবর্তন নিয়ে আলোচনা শুরু করল। ঠিক তখন রেইগো দেখল দেয়ালে আরও অনেক লেখা যোগ হয়েছে, যা বিভিন্ন দেশের ভাষায় লেখা। এটি দেখে রেইগো হঠাৎ কিছু বুঝতে পারল। আগে যখন সে ফোন নম্বরটি খোদাই করেছিল তখনই ফোনটি বেজে উঠেছিল, কিন্তু রেইগো কিছু বুঝে ওঠার আগেই আবার একটি ফোন কল এলো। সে আন্নার কলটি কেটে দিয়ে নতুন কলটি ধরল। এক ব্যক্তি, যিনি নিজেকে লাও মা বলে পরিচয় দিলেন, হতাশার সাথে জানালেন যে তিনি সমীকরণটি সমাধান করতে পারছেন না এবং একমাত্র মুক্তির উপায় হল মৃত্যু। এরপর তিনি তাড়াহুড়ো করে ফোনটি কেটে দিলেন। ঠিক তখনই আন্না আবার কল করল। রেইগো তাকে লাও মার কথাগুলো না জানিয়ে বলল সিগন্যাল দুর্বল ছিল। এরপর সে আন্নাকে জিজ্ঞাসা করল তার ঘরের দেয়ালে কোনো সমীকরণ আছে কিনা। আন্না বুঝতে পারল যে রেইগোর কিছু একটা সমস্যা হয়েছে। আন্না বারবার জিজ্ঞাসা করার পর রেইগো সত্যি কথা বলল। রেইগো শুধু চেয়েছিল আন্না যেন হতাশ না হয়, কারণ এখন তার একমাত্র সহযোগী আন্না।
আন্নার প্রতিশ্রুতি পাওয়ার পর রেইগো শান্ত হল। তারা আবার দেয়ালে নতুন লেখাগুলো নিয়ে আলোচনা শুরু করল। কিছুক্ষণ পর তারা দেখল তাদের দেয়ালে একই তথ্য রয়েছে এবং অনেক লেখায় সাল উল্লেখ করা আছে। রেইগো মজা করে বলল, এটা নিশ্চয়ই ভিনগ্রহবাসীদের কাজ। সে বলল, না হলে কে ভবিষ্যতের সাল লিখবে? আন্না তাকে থামিয়ে দিল। আন্না হাসতে লাগল, কারণ তাদের অবস্থান এমনকি সময়ও আলাদা। আন্না জানালো সে এখন 2024 সালে আছে। রেইগো এই কথায় অবাক হওয়ার আগেই চারপাশে শব্দ শুরু হলো। আন্না বুঝতে পারল আবারও পরিবর্তন আসছে। সময় লিখে রাখার পর কানে তীক্ষ্ণ শব্দ হলো এবং রেইগো আবার অজ্ঞান হয়ে গেল। জেগে উঠে দেখল ঘরটি সংকুচিত হয়ে গেছে। আগে যেখানে বিশাল জায়গা ছিল এখন মাত্র 4 ফুট জায়গা বাকি। হয়তো পরের বার দেয়াল তাকে পিষে ফেলবে। ভাবতে ভাবতে রেগোর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। কিন্তু আন্না তখনও শান্ত ছিল, কারণ সে ইতিমধ্যে আগের তথ্য থেকে সবকিছু অনুমান করে ফেলেছিল। আন্না বলল, তারা একই স্থানে আছে কিন্তু ভিন্ন সময়ে। দেয়ালের বার্তাগুলো ভিন্ন সময়ের মানুষদের দ্বারা লেখা এবং এই লেখাগুলো সব বন্দিরাই দেখতে পায়। এভাবেই ব্যাখ্যা করা যায় কেন আন্না রেগোর ফোন নম্বর দেখতে পাচ্ছিল। তাদের অনুমান প্রমাণ করার জন্য তারা দুজনেই দেয়ালে চিহ্ন আঁকল। এখন শুধু ওল্ড মার্টিনের বলা সমীকরণটি খুঁজে বের করে সমাধান করতে হবে। তাহলেই তারা এই ভীতিকর কারাগার থেকে পালাতে পারবে। কিন্তু আঘাত এবং ক্লান্তির কারণে রেগোর শরীরের সীমা পৌঁছে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে পড়ে গেল। ঠিক তখন রেগো হঠাৎ করে খুব পরিচিত কিছু লেখা দেখতে পেল। সে সংগ্রাম করে তার নোটবুক বের করল এবং বুঝতে পারল এটি তার যুদ্ধের সময় শত্রুরা যে ভাষা ব্যবহার করত। এটি কোনো লেখা নয়, বরং সংখ্যা এবং চিহ্ন। রেগো অনুমান করল এটি হয়তো সেই সমীকরণ। সে তাড়াতাড়ি করে সমীকরণটি মাটিতে লিখল, কিন্তু লিখে শেষ করার সাথে সাথেই অন্য সময়ে কেউ সেটি মুছে দিল। সৌভাগ্যক্রমে আন্না, যিনি একজন গণিতবিদ, মুছে যাওয়ার আগে এটি মনে রেখেছিল। কিন্তু যখন সে চাবি দিয়ে মাটিতে হিসাব করতে যাচ্ছিল তখন হঠাৎ করে চাবিটি মাটিতে শোষিত হয়ে গেল। রেগো সাথে সাথে বুঝতে পারল ঘরের সংকোচনের সাথে সাথে সময়ও দ্রুত পরিবর্তিত হচ্ছে। বলতে বলতে তার হাতেও একই ঘটনা ঘটল। পরের মুহূর্তে শক্তিশালী মাধ্যাকর্ষণ নিচ থেকে আসতে শুরু করল। রেইগোর শরীর থেকে গুলি বেরিয়ে গেল এবং সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, সরাসরি মাটিতে পড়ে গেল। যদিও এই অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি, রেইগো বুঝতে পারল যে ঘরটি আবার সংকুচিত হলে তার হাড়গোড়ও থাকবে না। সৌভাগ্যক্রমে এইবার পরিবর্তনটি ছিল স্থানান্তর, এবং তাদের দুজনেরই সমীকরণটি সমাধান করে এখান থেকে পালানোর সুযোগ ছিল। হঠাৎ ফোন বেজে উঠল, কিন্তু ফোনের অপর প্রান্তে ছিল ওল্ড মা, এবং সে আবারও আত্মত্যাগের কথা বলছিল। রেইগো রেগে গিয়ে ফোনটি কেটে দিল, কিন্তু কিছুক্ষণ পরেই আন্নার ফোন এল এবং সেও একই কথা বলছিল। আন্না স্বীকার করল যে ওল্ড মা তাকে ফোন করেছিল। কথোপকথনের সময় আন্না জানতে পারল যে সমীকরণটি মুছে ফেলার দায়িত্ব তারই। ওল্ড মার তত্ত্ব ছিল যে তারা যা কিছু অভিজ্ঞতা করছে তা সবই ভিনগ্রহীদের পরীক্ষা, যার উদ্দেশ্য ছিল মানুষকে নিজেদের প্রদর্শন করতে বাধ্য করা, যাতে তারা ভিনগ্রহীদের জন্য হুমকি না হয়। রেইগোর সবচেয়ে ভয়ের বিষয়টি ঘটল। সে দ্রুত আন্নাকে বোঝানোর চেষ্টা করল যাতে সে ওল্ড মার কথায় প্রভাবিত না হয়। এখন তারা পালানোর একদম কাছাকাছি ছিল এবং শেষ পর্যন্ত আন্না রাজি হল সমীকরণটি সমাধান করতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ঠিক তখনই ঘরের আলো নিভে গেল। সৌভাগ্যক্রমে রেইগোর কাছে একটি টর্চ ছিল এবং আন্নার স্মার্টফোনের টর্চও ছিল, কিন্তু সময় কমে আসার সাথে সাথে পরিবর্তনটি আবারও আঘাত হানল। দুর্ভাগ্যক্রমে এবার এটি ছিল স্থান সংকোচন। কিছুক্ষণের মধ্যেই রেইগো দেয়ালের চাপে কুঁকড়ে গেল। ঠিক যখন সে ভাবল যে সে মারা যাবে, সংকোচন ধীরে ধীরে থেমে গেল। ঠিক এই মুহূর্তে আন্না অবশেষে সমীকরণটি সমাধান করল। যদিও শেষ পর্যন্ত সংখ্যা 1 পাওয়া গেল, কিন্তু এটি কিভাবে গোপন কক্ষের সাথে সম্পর্কিত তা বুঝতে পারল না। রেইগো অনুমান করল যে ফলাফলটি ঘুরানোর সংখ্যার সাথে সম্পর্কিত। সে প্রস্তাব দিল যে পরবর্তী পরিবর্তন ঘটার সময় তারা একসাথে একটি দেয়াল ঠেলে দেবে। পরিবর্তন আবারও আসতে শুরু করল। তাদের চিন্তা করার সময় ছিল না, তারা শুধু সর্বশক্তি দিয়ে ঠেলতে লাগল। চলতে থাক, পরের সেকেন্ডেই তারা সত্যিই খাঁচা ভেঙে বেরিয়ে এল। এখন তারা একটি জাদুকরী স্থানে দাঁড়িয়ে আছে। চারপাশে দেয়ালগুলো উঠছে, মাঝে মাঝে দেয়ালের উপর বিভিন্ন সময়ে সংগ্রামরত মানুষদের দেখা যাচ্ছে। কিন্তু এখন এগুলো আর গুরুত্বপূর্ণ নয়, কারণ তারা দুজনেই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুভূতি পাচ্ছে। তারা একে অপরকে সমর্থন করে শেষবারের মতো স্পর্শ করার চেষ্টা করল, কিন্তু পরের সেকেন্ডেই রেইগো আবার অজ্ঞান থেকে জেগে উঠল। এখনও সেই প্রথম অজ্ঞান হওয়ার জায়গায়। মনে হচ্ছিল আগে সবকিছুই স্বপ্ন ছিল, শুধু তার শরীরের অবস্থা প্রমাণ করছিল যে এটি কোনো মায়া ছিল না। সে আবার আন্নাকে ফোন করার চেষ্টা করল, কিন্তু স্যাটেলাইট ফোন কোনো সাড়া দিল না। রেইগো ভাবল ফোনটি নষ্ট হয়ে গেছে, তাই সে আর গুরুত্ব দিল না। ঠিক কিন্তু যখন সে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান তার মাথার উপর দিয়ে উড়ে গেল। পাহাড়ের ওপারে সে দেখতে পেল আরও উন্নত সরঞ্জাম সহ সৈন্যরা, কিন্তু এই মুহূর্তে কেউই তার দিকে মনোযোগ দিচ্ছিল না। সবাই আকাশের তীব্র যুদ্ধের দিকে তাকিয়েছিল, আর রেইগো যতি দেখছিল ততি মনে হচ্ছিল যে সে এই জিনিসটি কোথাও দেখেছে। এই ছিল আজকের মুভি এক্সপ্লেইন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।